আসসালামু আলাইকুম। আমরা আজকে ভেক্টরের চ্যাপ্টারটি শুরু করব। তো দেখুন, ভেক্টর সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি জানেন, কেননা নবম দশম শ্রেণীতে আপনাদের উচ্চতর গণিতে ভেক্টরের টপিকগুলো রয়েছে। সেখান থেকে আপনারা সেগুলো কিন্তু পড়াশোনা করে এসেছেন এবং ইন্টারমিডিয়েটে কিন্তু আপনারা ভেক্টর সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছেন। দেখা গেছে সেখানে পদার্থবিজ্ঞানেও আপনাদের ভেক্টরের চ্যাপ্টারটা রয়েছে এবং উচ্চতর গণিতেও কিন্তু আপনাদের ভেক্টরের চ্যাপ্টারগুলো রয়েছিল। তো তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আপনাদের ভেক্টর সম্পর্কে কিন্তু মোটামুটি খুবই ভালো নলেজ রয়েছে। এটা আমরা জানি, কেননা ভেক্টর চ্যাপ্টারটা দিয়েই কিন্তু মূলত ফিজিক্সটা শুরু করে ফার্স্ট ইয়ারে। তো এই জন্য দেখা গেছে ভেক্টর কি, ভেক্টরের সংজ্ঞা, ভেক্টর কত প্রকার, কি কি, এবং ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, এই যে সিম্পল যেই টপিকগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা অনার্সে এসে আসলে আপনাদের পড়ানোর মতো আমাদের মনে হয়নি। এই বিধায় আমরা কিন্তু এগুলো পড়াবো না। তাহলে আমরা কি পড়াবো? আমরা হচ্ছে এই যে ভেক্টর কি, তাদের সংজ্ঞা এবং তাদের সূত্রগুলো আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখে এসেছেন, সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশনটা অনার্সে কিন্তু করা হয়। সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আমরা আপনাদেরকে পড়াবো। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে কেন আমরা একদম ভেক্টর কাকে বলে, একক মানে আমাদের এক একটা ভেক্টর ধরে ধরে তাদের সংজ্ঞাগুলো এগুলো পড়িয়ে আমাদের শুধু সময় নষ্ট করার কিছু নেই। আপনাদের আমরা যতটুকু প্রয়োজন অনার্সে আপনার মানে অনার্সের সামনের দিকে যেই অ্যাপ্লিকেশনগুলো থাকবে, মানে জটিল অ্যাপ্লিকেশনগুলো যেখানে ভেক্টরের সূত্রগুলো ইউজ হবে, সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে বলে নিব। ধরুন আমি একটা অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কের মধ্যে আমার ডট গুণন সূত্রটা আমার ইউজ হচ্ছে, তখন তো আপনারা দেখতেই পাবেন যে ডট গুণনের সূত্রটা আমরা কীভাবে ইউজ করতেছি, কারণ ডট গুণনের সূত্র কিন্তু আপনারা অলরেডি পড়ে এসেছেন এবং ক্রস গুণনের সূত্রও পড়ে এসেছেন। যাই হোক, আমি মোট কথা বলতে চাচ্ছি যে আমরা যেইখান থেকে শুরু করব, আপনাদের মনে হতে পারে যে ভেক্টর কত প্রকার, কী কী, এগুলো কেন ক্লাসটা নেওয়া হলো না, সেটাই আমি ক্লিয়ার করে দিলাম। তো দেখুন, ভেক্টরের আমাদের মোটামুটি আমাদের অনার্সের যেই ভেক্টরগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, যেমন একক ভেক্টরটা, একক ভেক্টর, এই একক ভেক্টরটা আমাদের খুবই বেশি ব্যবহৃত হবে। তারপরে হচ্ছে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। তারপরে হচ্ছে আমাদের অবস্থান বা পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। এইগুলাই হচ্ছে মূলত সবচেয়ে বেশি ইউজ হবে আমাদের অনার্সে। এবং এই ছাড়াও দেখা গেছে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ইউজ হবে, ভেক্টর ক্যালকুলাস ইউজ করতে হবে, এবং আমরা উচ্চতর যেই জটিল সমস্যা, যেমন গসের ডাইভারজেন্স উপপাদ্য, স্টকের উপপাদ্য এবং গ্রিনের উপপাদ্য, এই উপপাদ্যগুলো যখন আমরা পড়তে যাব, তখন কিন্তু আমাদের খুবই উচ্চ লেভেলে ভেক্টরের ধারণাগুলো জানতে হবে, অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস জানতে হবে। সেখানে কিন্তু আপনাদেরকে আমরা শিখিয়ে নিব। তো এই জন্যই আমরা আসলে এই ভেক্টরটা শুরু করব। এই জন্যই আমরা একদম সিম্পল যে ব্যাপারগুলো, সেগুলো দিয়ে আপনাদেরকে আর শুরু করছি না। আমরা একক ভেক্টর দিয়ে শুরু করলাম। যে তিনটা টপিক আমি লিখেছিলাম, সেই তিনটা টপিক শুরু করি আমরা সামান্তরিকের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে পদ্ধতি, ভেক্টরের ডট গুণন ক্রস গুণনের মাধ্যমে সেটাতে চলে যাব। তো খেয়াল করুন, আমাদের প্রথম টপিক হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জানা প্রয়োজন বিধায় আমি জানি যে আপনারা একক ভেক্টর কি জানেন, বাট আপনাদেরকে একটু রিকল করিয়ে দেওয়ার জন্য জাস্ট এখানে নেওয়া। আমার এখানে ভেক্টর, একক ভেক্টর নিয়ে অনেক বেশি আলোচনা করতে হবে, ব্যাপারটা এরকম না, আমিও বুঝি, আপনারা জানেন। এই জন্য জাস্ট একটু রিকল করে দেওয়া যে হ্যাঁ, ভেক্টর একক ভেক্টরটা আপনারা পড়ে এসছেন, এখন আবার আরেকটু জাস্ট দেখে নিলেন যে এই চ্যাপ্টারটা যেহেতু শুরু হচ্ছে। তো আমরা জানি যে একক ভেক্টর কি, যেই ভেক্টরের মান এক, সেটাই একক ভেক্টর নাকি? তো খেয়াল করুন, আমরা বলতে পারি যে যে ভেক্টরের মান এক, তাকে একক ভেক্টর বলে না। অর্থাৎ এই ভেক্টরের মান কিন্তু শূন্য হয় না। যেমন মান শূন্য নয়, এরূপ ভেক্টরকে ওই ভেক্টর দ্বারা, মানে ওই ভেক্টরের মান দ্বারা যদি আমরা তাকে ভাগ করতে পারি, ডিভাইডেড করতে পারি, তাহলে আমাদের যেই রেজাল্টটা চলে আসবে সেটা হচ্ছে একক ভেক্টর। কেমন?
ভেক্টরের মান দিয়ে আচ্ছা সরি, মান শূন্য নয় এরূপ ভেক্টর কি, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কি হয়, উক্ত ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়, সমান্তরাল একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে এ যদি একটা ভেক্টর হয়, অর্থাৎ এ ভেক্টরের মানটা কিভাবে হবে? আমরা জানি যে ভেক্টর রাশিকে অনেকগুলো সিম্বলের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন প্রথমটা হচ্ছে এর উপরে তীর চিহ্ন দিয়ে একটা প্রকাশ, তারপরে এ যদি একটা ভেক্টর হয় তার উপরে শুধু একটা বার চিহ্ন দিয়েও এটা ভেক্টর প্রকাশ করা হয়। আবার এই এর নিচেও ভার চিহ্ন দিয়ে আমাদের ভেক্টর প্রকাশ করা হয়। যেমন গণিতে, হ্যাঁ, আমাদের গণিত বা ম্যাথমেটিক্সে কিছু কিছু সাবজেক্টে দেখা যাবে যে, বা বিষয়ের মধ্যে দেখা যাবে যে ভেক্টরটা আসলে নিচে ইউজ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখবেন যে ইউ, তারপরে বি, এরকম যখন আমাদের ম্যাথমেটিক্যাল রাশিগুলো আসবে, সেই রাশিগুলোতে দেখবেন নিচে ইউজ করতেছে, ঠিক আছে, ভেক্টর চিহ্নটা নিচে ইউজ করতেছে। এইটা একটা পদ্ধতি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বোল্ড অক্ষরে লেখা। আমি জানি এগুলো আপনারা জানেন, তারপরেও একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে বোল্ড কিভাবে লিখে, আমি একটু সহজ করে দেই বারবার। যেমন বোল্ড হচ্ছে এইটা, ধরেন এইগুলো ভেক্টরের মাধ্যমে প্রকাশ করেছি, এইটাও ভেক্টর লিখছি, একটু বোল্ড করে দিলাম। অর্থাৎ ভেক্টরটাকে বোল্ডের মাধ্যমেও কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে এই যে আমরা চারটা মানে রূপ দেখলাম ভেক্টরের প্রকাশ করার জন্য, সেই চারটা রূপের মধ্যে এইটা হচ্ছে আমাদের একরকম ভাবে প্রকাশ। এবং আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখব যে ফিজিক্সের মানে যে কোনো সাবজেক্ট বা টপিকের ক্ষেত্রে অলওয়েজ ভেক্টরটা কি করতে হয়, উপরে তীর চিহ্ন দিয়ে ইউজ করতে হয়। এবং এইটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে। আপনারাও চেষ্টা করবেন এটা যেন আপনারা তীর চিহ্ন দিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু গেল আমার আলোচনা। তাহলে এইটা যদি ভেক্টর হয়, অর্থাৎ আমরা জানি যে ভেক্টরটাকে কি করতে হয়, তার মাথায় একটা তীর চিহ্ন দিতে হয়। কিন্তু এটার ভ্যালুটাকে আবার কিভাবে নির্দেশ করা যায়? এইটার ভ্যালুটা হচ্ছে এইভাবে নির্দেশ করতে হয়। সরি, এটা দিলে আবার আরেকটা ঝামেলা পড়তে পারবেন। তো এইটার কি করতে হয়, পরম মান নিতে হয় বা মডুলাস দিতে হয়। অর্থাৎ এই ভেক্টরকে যদি তার পরম মানে নেওয়া হয় বা মডুলাস দেওয়া হয়, তখন আসলে এই ভেক্টরের ভ্যালুটা নির্দেশ করে। এখানে আর কোনো কি নাই, দিকের কোনো মানে আমার রাশি এখানে নাই, দিকের কোনো মান এখানে আসবে না, শুধু ভ্যালুটা আসবে, অ্যাবসলিউট ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ এইটার মধ্যে কি কি জড়িত আছে? এটার মধ্যে জড়িত আছে মান এবং দিক, মান ও দিক জড়িত। এই ভেক্টর রাশিটার মধ্যে মান এবং দিক জড়িত। কিন্তু যখন ভেক্টর রাশির ভ্যালু, এই যে এটা হচ্ছে তার মানটা নেওয়া হবে, এই মানের মধ্যে কি আসবে না, দিক আর আসবে না, শুধু মান অথবা ভ্যালুটাই চলে আসবে, ঠিক আছে? এই জন্য ভেক্টরের মানকে কি করা হয়, এই ভেক্টর মডুলাস যদি এভাবে প্রকাশ করা হয়, তাহলে আমরা যে একক ভেক্টরের সংজ্ঞা পড়ছিলাম, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এবং দেখা গেছে ওই ভেক্টরকে দেখা গেছে এরূপ ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু এইটা একটা ভেক্টর, এই ভেক্টরে তার মান দ্বারা ভাগ করলে, মান বলতে কি, ওই ভেক্টরের মডুলাস বা পরম মানকে নিলে যেই ফলাফলটা আসবে সেটাই হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তো আমরা দেখতে পাচ্ছি যে এর সমান্তরাল একক ভেক্টর কি হবে, এ ভেক্টর ডিভাইডেড বাই এর মানে পরম মান বা মডুলাস। এখন এইটাকে একটা সুন্দর, যেহেতু এটার একটা একক ভেক্টর ভ্যালুতে আসবে, এই জন্য এটাকে কি করা হয়, এ ক্যাপের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এটাই হচ্ছে একক ভেক্টরের সংজ্ঞা। অর্থাৎ যখন এর ভ্যালুটা কখনোই শূন্য হতে পারবে না। আমরা আবারও বলতেছি, মান শূন্য না, ভেক্টরের মানটা, তার দিকের এখানে কোনো আমাদের দিক নিয়ে কোনো ঝামেলা নেই, বাট তার ভ্যালুটা শূন্য হলে তো, সাপোজ কোনো একটা ভেক্টরকে আপনি যদি শূন্য দ্বারা ভাগ করেন, 0 দ্বারা ভাগ করেন, মান, এটা কিন্তু মান, এটা কিন্তু হবে না। বাট ভেক্টর কিন্তু শূন্য ভেক্টরও আছে, সেটা আরেক ব্যাপার। বাট এখানে বলা হচ্ছে যে ভেক্টরের ভ্যালুটা কখনো শূন্য হতে পারবে না। অর্থাৎ নিচের যে পরমাণুকৃত যেই ভেক্টরটা নেওয়া আছে, এই ভেক্টরটা কি হতে পারবে না, শূন্য হতে পারবে না,
এই জন্য এই কন্ডিশনটা দেখুন, এখানে একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেওয়া আছে যে এ ভেক্টরের যে মানটা সেটা নট ইকুয়ালস টু 0। এই একক ভেক্টরকে টুপি চিহ্ন অথবা আমি এটাকে বলি ক্যাপ, অর্থাৎ এ ক্যাপ, এই যে ক্যাপটা এটা দিয়ে প্রকাশ করা হয়। এই হচ্ছে একক ভেক্টর নিয়ে আমাদের আলোচনা। এটা নিয়ে আর বেশি আলোচনা করার তেমন কিছু নাই আমার মতে, আমরা সামনের দিকে এগোতে পারি। দেখুন, একক ভেক্টর যেহেতু আমরা পড়েছি, এখন আমাদের আরেকটু জানতে হবে আয়ত একক ভেক্টর। কারণ আয়ত একক ভেক্টর আমাদের জানতে হবে, কারণ অনার্সে এটার ইউজ আছে, ঠিক আছে? এবং এটা ইন্টারমিডিয়েটও ইউজ ছিল, বাট আমি আবারও বলতেছি যে আমি যেহেতু আপনাদেরকে একটু রিকল করিয়ে দিতে চাই, সেই জন্য আর কি এটা নেওয়া। তো খেয়াল করেন, আয়ত একক ভেক্টর তো ত্রিমাত্রিক, অবশ্যই যেহেতু আয়ত কথাটা আসতেছে, আয়ত এই জন্য ত্রিমাত্রিক চলে আসতেছে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ ধরা যাক। যেমন সেটা হতে পারে কি এক্স ওয়াই জেড। যেমন এইদিকে একটা কার্তেশীয় স্থানাঙ্ক এক্স, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে ওয়াই, তিনটা অক্ষ ধরা হচ্ছে। তো আমরা এইটাই কিন্তু বললাম যে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, অর্থাৎ পজিটিভ দিকে যে ভ্যালুগুলো যাচ্ছে তার মান, তাহলে তিনটি একক ভেক্টর বিবেচনা করা যাক। অর্থাৎ আমি এক্সের দিকে একটা একক ভেক্টর, ওয়াইয়ের দিকে একটা একক ভেক্টর এবং জেডের দিকে আরেকটা একক ভেক্টরকে বিবেচনা করতেছি। তো বিবেচনা যদি করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে আমরা আরেকবার একটু দেখি যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে ত্রিমাত্রিক যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটার যে ধনাত্মক অক্ষগুলো আমরা নিয়েছিলাম সেগুলো কি কি হতে পারে? সেটা হতে পারে এক্স ওয়াই জেড, এই তো। তাহলে ধনাত্মক স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরগুলোকে আমরা যেভাবে নিতে পারি, আমরা জানি আয়ত একক ভেক্টরগুলোকে আই জে কে দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এক্স অক্ষ বরাবর যে আমার একক ভেক্টরটা আসবে সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আমার যে একক ভেক্টরটা নিতে হবে সেটা হচ্ছে জে ক্যাপ, এবং আমাদের জেড অক্ষ বরাবর যে ক্যাপটা একক ভেক্টরটা নিতে হবে সেটা হচ্ছে কে ক্যাপ। ওকে ওকে, এখন তাহলে সেইগুলাই হচ্ছে যথাক্রমে আই জে কে, এদের অবশ্যই মাথায় ক্যাপ দিতে হবে। এই দ্বারা নির্দেশ করা হয়, যেটা আমরা চিত্রে কিন্তু বর্ণনা করা আছে। এখন এই একক ভেক্টরের মানগুলো কি কি জানেন? এগুলোর মান ওয়ান। আমি আবারও বলছি, পূর্বেই কিন্তু আমরা আলোচনা করে আসছি যে একক ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের মান এক। তাহলে আমি যদি বলতে পারি যে এইটা হচ্ছে আই যদি একটা একক ভেক্টর হয়, তাহলে আমরা বলতে পারি না আই ক্যাপ তার মডুলাসটা হচ্ছে ভ্যালু, তার শুধু একক ভেক্টরে এখন ভ্যালুটা নির্দেশ করতেছে। তাহলে এই ভ্যালুটা কত আসবে? একক ভেক্টরের মান হচ্ছে ওয়ান। তাহলে আই ক্যাপের ভ্যালু কত? ওয়ান। সেম একইভাবে যদি আমি জে ক্যাপ নিতাম, তাহলে এখানে যদি জে ক্যাপ নেই, জে ক্যাপের ভ্যালু ওয়ান হয়ে যাবে। আর যদি কে ক্যাপ নেই, কে ক্যাপ এইটার যদি ভ্যালুটা নেই, তখন এই ভ্যালু হচ্ছে ওয়ান। কিন্তু যখন শুধু আমি এই জে ক্যাপ নিতেছি, তখন এর ভ্যালু ওয়ানের সাথে সাথে ও কিন্তু আরেকটা রাশিকেও নির্দেশ করতে। সেটা কি? ও বলতেছে, এই আই বলতেছে আমি একক ভেক্টর, মানে আমার মান এক, বাট আমি কিন্তু এক্সের দিকে আছি। এই যে বলতেছে আমি একক ভেক্টর, ঠিক আছে, আমি কিন্তু ওয়াই এর দিকে আছি। আর এই কে বলতেছে আমি একক ভেক্টর, আমার মান এক, বাট আমি কে এর দিক বরাবর আছি। কিন্তু যখন কে, এই যে আমরা যখন কে এর পরম মান যেটা নিচ্ছি মডুলাস আকারে, সে কে এর মডুলাস বলতেছে যে আমি হচ্ছে একক ভেক্টরের মান ওয়ান, আমার কোনো দিক নাই। বোঝা গেছে? অর্থাৎ এইটা কোনো দিক নাই। কে মডুলাস যখন হয়ে যাবে, ও কি জেডের অক্ষের জন্য ছিল, না এক্স অক্ষের জন্য ছিল, না ওয়াই অক্ষের জন্য ছিল, এরকম আর কোনো কিছু ম্যাটার করবে না। ওকে, তো এটাই ছিল আমাদের আয়ত একক ভেক্টর, এবং এই একক ভেক্টরগুলোর মান হচ্ছে কত? ওয়ান একক। তো মনে রাখতে হবে একক ভেক্টরের দিক মূল ভেক্টরের দিকে হয়। একক ভেক্টরের যেই দিকটা সেটা মূল ভেক্টরের দিকে হয়, বাট আয়ত একক ভেক্টরগুলোর দিক কি হয়? একটু আগে বললাম, এক্স আইটা এক্সের দিকে, ওয়াইটা জে এর দিকে, এবং যেটা ওয়াইয়ের দিকে, এবং কেটা জেডের দিকে। অর্থাৎ এই একক ভেক্টর, আয়ত একক ভেক্টর যেটা, সেই আয়ত একক ভেক্টরগুলোর দিক কি হয়? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর হয়।
বাট যদি বলে মূল ভেক্টর, সরি যেটা একক ভেক্টর, একটা হচ্ছে একক ভেক্টর, একটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এই জন্য পূর্বে একক ভেক্টরটা দেখিয়ে নিয়েছিলাম। শুধু একক ভেক্টরটা কি করে, মূল ভেক্টরটা যেদিকে থাকে সেই দিক বরাবর ক্রিয়া করে। যেমন ধরেন এইটা একটা ভেক্টর, এই যে এখানে আমি একটা অবস্থান ভেক্টর আর লিখেছি, হ্যাঁ এই যে আরটা, তাহলে একক ভেক্টরটা কোন দিক বরাবর কাজ করবে, এই দিকটা বরাবর কাজ করবে। কিন্তু আয়ত একক ভেক্টর কোন দিক বরাবর কাজ করবে, এই যে আইটা কাজ করবে এক্স এর দিকে, যেটা কাজ করবে ওয়াই এর দিকে। অলওয়েজ এইটা ফিক্সড। কিন্তু শুধু একক ভেক্টর যে সে কিন্তু কোন ডিরেকশনে কাজ মানে ক্রিয়া থাকবে সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে না। সে এক্সের দিকেও থাকতে পারে, ওয়াইয়ের দিকেও থাকতে পারে, জেডের দিকেও থাকতে পারে। কেন? কারণ যেই ভেক্টরটা ক্রিয়া করতেছে সেই ভেক্টরটার দিকেই ওই একক মানটা বা একক ভেক্টরটা আসলে থাকবে। ঠিক আছে? তো আমরা এই জন্যই বলতে পারি যে আয়ত একক ভেক্টরগুলো হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকবে, আর একক ভেক্টরটা শুধু তার মূল ভেক্টর বরাবর ক্রিয়া করবে। এই হচ্ছে বা একটা মূল ভেক্টর বরাবর দিকে হবে, এই হচ্ছে আমাদের মূল বেসিক। এখন আমরা দেখব যে আমাদের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, এই অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু কিছু অঙ্ক করব যেগুলো হচ্ছে, যেমন ধরুন এরকম আসবে যে ভেক্টর ক্যালকুলাস নেবলা ইন্টু 1 ডিভাইডেড বাই আর ভেক্টর সামথিং। এখানে আমাদের এরকম কিছু অঙ্ক করতে দিবে যেগুলো কিন্তু খুবই বড় বড় একটা অঙ্ক হবে। তখন আমাদের এই আয়ত মানে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের কনসেপ্টটা কিন্তু খুবই খুবই কাজে লাগবে, এবং সেটা ত্রিমাত্রিকের জন্য কাজে লাগবে। এখন যেহেতু আমরা অবস্থান ভেক্টরটাই শিখতেছি, সেটা আমরা আপাতত দ্বিমাত্রিকের জন্য দেখব, তারপরে দ্বিমাত্রিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ত্রিমাত্রিকের জন্য চলে আসব। তো খেয়াল করুন, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে এখানে একটা প্রসঙ্গ কাঠামো নেওয়া আছে। এটা হচ্ছে মূল বিন্দু 0, এবং এটা হচ্ছে কত, তার এক্স ডিরেকশন, এটা হচ্ছে তার ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশন বরাবর তার একক ভেক্টর আই, ওয়াই ডিরেকশন বরাবর তার একক ভেক্টর জে, এবং দেখা গেছে তার একটা ভেক্টর এখানে আর ক্রিয়ারত আছে, যেই আর এর আমার ক্রিয়া পয়েন্ট হচ্ছে পি এক্স কমা ওয়াই। এইরকম একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে যার মূলবিন্দু হচ্ছে মানে 0 ও তার মূলবিন্দু হচ্ছে ও পয়েন্ট থেকে এর সাপেক্ষে যে ভেক্টরের দিকে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে তাকে কি বলে, অবস্থান ভেক্টর বলে। আবার দেখি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর এই যে এটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান, যেই ভেক্টর বলতে এই আর ভেক্টরটা, এইটা দিয়ে কোনো বিন্দুর অবস্থান পি, এই যে কোনো বিন্দুর অবস্থান পি, এই পিকে অর্থাৎ অবস্থানকে নির্দেশ করা হয় তাকে কি বলে, অবস্থান ভেক্টর বলে। অর্থাৎ কোনো একটা পয়েন্টের অবস্থানকে নির্ণয় করার জন্য, নির্দেশ করার জন্য, পরিমাপ করার জন্য যেই ভেক্টরটা আমার প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর, অর্থাৎ পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর একই কথা। তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি যে আসলে চিত্র এই যে আমরা নিয়েছি, সেই চিত্রের ও প্রসঙ্গ কাঠামোর এক্স ওয়াই এর মূল বিন্দু। স্বাভাবিক আমাদের এই ওটা হচ্ছে এক্স এবং ওয়াই, এই দুইটা প্রসঙ্গ কাঠামোর এক্স এবং ওয়াই অক্ষ বরাবরের মূল বিন্দু হচ্ছে ও, নাকি? অর্থাৎ আমরা বলতে পারি যে পি যেই এক্স কমা ওয়াই বিন্দুটা, এটার যে কোনো একটা বিন্দু না, আমরা পি এটার একটা যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে এই বিন্দুটা, এবং সেটার নাম হচ্ছে পি সমান পি ইন্টু এক্স কমা ওয়াই পর্যন্ত নেওয়া আছে। এখন দেখেন ওপি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে, ওপি ভেক্টর কোনটা, আমি যদি এটা একটু ক্লিন করি, এই যে এটা হচ্ছে ও পি ভেক্টর হচ্ছে এই যে এই পয়েন্ট পর্যন্ত, এই এতটুকু যেই ভেক্টরটা কাজ করতেছে এই ভেক্টরটা। তাহলে ও এবং পি পর্যন্ত যে ভেক্টরটা, অর্থাৎ ও থেকে পি এর দিকে খেয়াল করবেন, ও এবং পি, এটা দেখুন এই যে তীর চিহ্নর যেই শুরুটা যেখান থেকে হবে সেটা কিন্তু ফার্স্টে আপনার কিন্তু এটাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ বলতে হবে যেমন ও থেকে পি এর দিকে যদি এরকম থাকতো পি ও, তখন আমরা বলতাম পি থেকে ও এর দিকে। বাট আমাদের ভেক্টরটা কাজ করতেছে মূলবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত, অর্থাৎ ও থেকে পি বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি যে ও পি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান কি করতেছে, অবস্থান ভেক্টর এটা একটা, অর্থাৎ একে আর দিয়ে প্রকাশ করা হয়, সুতরাং ওপি হচ্ছে আর এর সমান। এই যে ও থেকে পি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আর ভেক্টরের সমান হবে। এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর
থেকে ধনাত্মক এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব যথাক্রমে কি হয় এক্স ওয়াই। এখন এই এক্সের যেই ধনাত্মকের যেই দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এবার আমি একটু দেখাচ্ছি। ধরেন এই মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর আমার পি বিন্দুটার দূরত্ব কতটুকু হবে? এই পি বিন্দু থেকে আমি যদি একটা নিচে লম্বটা নিই, অর্থাৎ এই পয়েন্ট আসবে না, তাহলে এইখান থেকে এই এতটুকু পয়েন্টের দূরত্ব কত? স্মল এক্স। আর আমাদের যে প্রসঙ্গ কাঠামোটা ছিল ও থেকে এক্স পর্যন্ত সেটা ছিল ক্যাপিটাল এক্স। তাহলে স্মল এক্স পর্যন্ত আমি হচ্ছে পি পয়েন্ট থেকে যদি এক্স অক্ষ বরাবর একটা লম্বটা নিই, তাহলে শুধু আমি এক্সের ভ্যালুটা ধরতেছি এক্সের জন্য। এবং ওয়াই ডিরেকশন বরাবর বা অক্ষ বরাবর আমি যদি পি পয়েন্ট থেকে ওয়াই তলের দিকে একটা লম্বটা নিই, যেই পয়েন্ট আমি পাবো স্যাদবিন্দুটা, সেই বিন্দুটা অর্থাৎ আমি বলতে পারি ও থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার যে দৈর্ঘ্য বা দূরত্ব সেটা আমি স্মল ওয়াই ধরতেছি। এটাই হচ্ছে যথাক্রমে দূরত্ব হচ্ছে এক্স এবং ওয়াই। এবং একক ভেক্টরগুলো তাহলে আমার কি, এক্সের দিকে একক ভেক্টর আই, ওয়াইয়ের দিকে একক ভেক্টর জে। অর্থাৎ একক ভেক্টরগুলো আই এবং জে হলে অর্থাৎ তাদের মধ্যে তো অবশ্যই ক্যাপ আছে, ক্যাপটা কিন্তু না কাউন্ট করলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে আই এবং জে হলে ত্রিমাত্রিক অবস্থান ভেক্টর কি হবে, সরি দ্বিমাত্রিক এটা। তাহলে এই যে দ্বিমাত্রিক যে অবস্থান ভেক্টরটা আমরা পাবো সেটা হবে আর ভেক্টর যেটা আছে, এই যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা হবে এক্স এক্স পরিমাণ। অর্থাৎ আমার এক্স অক্ষ বরাবর কতটুকু যেতে হবে, এক্স পরিমাণ যেতে হবে, গেলাম। অর্থাৎ আই এক্স, এই যে যেটা আই এক্স বা এক্স আই একক ভেক্টর সহ আমরা এক্স পরিমাণ গেলাম। এবং মূলবিন্দু থেকে একক ভেক্টর সহ মানে ওয়াই যে যেটা এদিকে গেলাম। এদিকে যাওয়ার পরে দেখা গেছে তারা দুইটা যদি লম্বটা নিই, লম্বটা যেই বিন্দুতে সেট করে সেই বিন্দুটাই হবে আমার কি, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা হবে সেই পয়েন্টটা। এই জন্য এটা এইভাবে লেখা আছে যে আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে। এখন আমি যদি এই জিনিসটাকেই ত্রিমাত্রিক স্থানাঙ্কের জন্য বিবেচনা করতাম, তখন আমার কি হতো, তিনটা ভ্যালু চলে আসতো। অর্থাৎ আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বলতে পারতাম আর সমান সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, কারণ জেড অক্ষ বরাবর আমরা জানি একক ভেক্টরটা হচ্ছে কে। তো ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমাদের যেই আমরা অবস্থান ভেক্টরটা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেই ভেক্টর এটা হচ্ছে কি আর। তো আর এর তো একটা ভ্যালু আছে, আর এর ভ্যালুটা কি হবে, আর এর পরম মান। তাহলে আর এর পরম মানটা আসলে কি, এই পরম মানকে অনেক সময় শুধু সিঙ্গেল আর এর মাধ্যমেও কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ আর এটা হচ্ছে ভেক্টরের ভ্যালুটা। এই ভেক্টরের ভ্যালুটা নির্ণয় করা হয় √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ তখন আর একক ভেক্টরগুলো থাকে না, তার ভ্যালুটাকে কি করতে হয়, √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মাধ্যমে এটাকে বের করা হয়। এখন ত্রিমাত্রিকের জন্য যদি আমরা বের করতাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার চলে আসতো, স্বাভাবিক কথা। সেম একইভাবে তাহলে আমরা এই অবস্থান ভেক্টরের একক ভেক্টরটা যদি বের করতে চাই তখন কি করব, আমরা দ্বিমাত্রিকের জন্য কল্পনা করতেছিলাম, মনে আছে? তাহলে আমরা হচ্ছে অবস্থান ভেক্টর আর কে জানি যে কি পেলাম, এক্স আই প্লাস ওয়াই জে, এটা পেলাম। তাহলে এই অবস্থান ভেক্টরের মানে ম্যাগনিটিউড যেটা, তো এটার যে ভ্যালুটা সেটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একক ভেক্টরটা আমরা কিভাবে বের করব, একক ভেক্টরটা হবে এইভাবে যে আর ক্যাপ, খেয়াল করছেন এইটার মধ্যে হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর মডুলাস। কিন্তু এখন যখন একক ভেক্টরটা চলে আসবে, মনে আছে আমি বুঝিয়েছিলাম এইভাবে যে এই ভেক্টরকে যদি এ ভেক্টরের পরম মান বা মডুলাস দিয়ে ভাগ করা হয় তাহলে এ ক্যাপ পাওয়া যায়। অথবা আপনি চাইলে এটাকে বড় হাতের এ দিয়েও ক্যাপ দিতে পারতেন। এই ক্যাপ চিহ্ন যখনই আসবে তখন এটা একক ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, তো সেম একইভাবে আমি তো আর এর জন্য একক ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টরের জন্য একক ভেক্টরটা বের করতে চাচ্ছিলাম। তাহলে কি করতে হবে, আর এর যেই ভেক্টরটা আছে আর কে আমার কি করতে হবে, আর ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, এই তো। আচ্ছা, এখন এইটাকে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্কের জন্য আমরা জানি যে আর ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে। আর হচ্ছে তার ভ্যালুটা কীভাবে আসে, ভ্যালুটা আসে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর ভেক্টরকে তার আর ভেক্টরের মান দ্বারা, অর্থাৎ অবস্থান ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা। এই যে আর এর ভেক্টর এইটা বসাইছি, এইটা বসাই দিয়ে একক ভেক্টরটাকে আমরা নিয়ে এসেছি, আর এটাই কিন্তু এখানে একক ভেক্টর হিসেবে দেখানো আছে। তাহলে আমি আশা করতে পারি যে এখন এই একক ভেক্টর সম্পর্কে আপনাদের মোটামুটি একটা সুন্দর নলেজ হয়ে গেল। এইটা দিয়ে আমরা সামনের দিকে যতগুলো ভেক্টরের জটিল সমস্যাগুলো আসবে আশা করি সেগুলো আমরা খুব সহজে শিখতে পারবো। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করি আমাদের এখন হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। এই ক্রস গুণন আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে ডট গুণন, ক্রস গুণন, যে আমাদের হচ্ছে এই যে ডট গুণন, ডট গুণন, তারপরে হচ্ছে ক্রস গুণন, এই দুইটা না। তো এই ডট গুণন, ক্রস গুণন এগুলো কিন্তু আমরা আলোচনা করিনি, বাট আমাদের অনার্সে কী করতে হয়, এই ডট গুণন বা ক্রস গুণনের অ্যাপ্লিকেশনগুলো দেখাতে হয়। আমরা সেটাই দেখাবো। দেখুন, ভেক্টর গুণন বা ক্রস গুণন, এই ভেক্টর গুণন বা ক্রস গুণনের মাধ্যমে যে একটা ক্ষেত্রফল নির্দেশ করতে পারি আমরা, সেটাই এখন আমরা প্রমাণটা করব। পরীক্ষায় যদি আসে আমাদের ভেক্টর গুণন বা ক্রস গুণন ব্যাখ্যা করো, তাহলে এইটার অ্যান্সার কিন্তু আপনাদেরকে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখতে হবে। এটা হচ্ছে একটা প্রমাণ। অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে দেখাও যে দুটি ভেক্টরের কোনো, বা এভাবে বলতে পারে যে কোনো দুটি ভেক্টর কোনো সামান্তরিকের দুই সন্নিহিত বাহু নির্দেশ করলে ভেক্টরদ্বয়ের ভেক্টর গুণফলের মান কি হয়, উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। এই প্রশ্নটা আসতে পারে। আমি একটু দাগায় এখানে মার্ক করে দেই। এভাবে বলতে পারে যে দেখাও যে দুটি ভেক্টর কোনো সামান্তরিকের দুই সন্নিহিত বাহু নির্দেশ করলে ভেক্টরদ্বয়ের ভেক্টর গুণফলের মান উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে তখন কিন্তু এটাই অ্যান্সার হবে, এবং আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা কি করতেছে, আমি কি সেইটার অ্যান্সারটা পড়ে আসছি কি না, এটা অলওয়েজ মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম দুইটা সম্ভাব্য প্রশ্ন যেটা দিয়ে পরীক্ষা আসতে পারে। এখন যেহেতু এটা পরীক্ষা আসার মতো একটা ম্যাথ, আমরা এটার সলভটা করব। খেয়াল করেন, এখানে আমরা বলতেছি দুইটি ভেক্টর গুণ করলে, দুইটি ভেক্টর কি হয়, দুটি ভেক্টর গুণ করলে গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ভেক্টরের ওই গুণকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। আবারও একটু খেয়াল করি, দুটি ভেক্টর গুণ করলে, দুটি ভেক্টরকে বা ভেক্টরের গুণ করলে গুণফল যদি কি হয়, ভেক্টরই হয়। আপনি দুইটা ভেক্টর রাশি নিলেন, দুইটা ভেক্টরকে গুণ করলেন, গুণ করার পর যদি তারা ভেক্টরই থাকে তাহলে এইটা হবে ক্রস গুণফল। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি ওই গুণফলকে বা ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। যেহেতু আমার এটা ভেক্টরই থেকে যাচ্ছে, তাহলে ভেক্টরদ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফল দিয়ে আমরা কি করতে পারি, ভেক্টর গুণনের সংখ্যা মান নির্ধারণ করতে পারি, অর্থাৎ এটার ভ্যালুটা বের করে আনতে পারি। এই যে যেমন একটু আগে আমরা বলতেছি, ধরেন এটা যদি হয় এই যদি হয় একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর যদি হয় ভি, এদের যদি গুণ করি, আমি গুণ করার পরে যদি বা ক্রস গুণ করলে তার যেই মানটা সেটা যদি আবার কি হয়, ভেক্টরই আসে, তাহলে এটা হবে একটা ক্রস গুণন বা ভেক্টর গুণন হবে। তাহলে এই ক্রস গুণন বা ভেক্টর গুণনকে আমরা কি করতে পারি, তার মধ্যবর্তী কোণের কি দেয়, সাইনের গুণফল দিয়ে কি করতে পারি, তার সংখ্যা মানটা বা ভ্যালুটা কি সেটা বের করে নিয়ে আসতে পারি। আর সেই ভ্যালুটা কি আমরা দেখব যে তার সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা একটা খেয়াল করি, এখানে একটা পিকচার ড্র করা আছে। সেই পিকচারটাতে দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর হচ্ছে মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ভেক্টরটা এদিক বরাবর ক্রিয়ারত, আরেকটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে বি ভেক্টরটা সি বিন্দু বরাবর ক্রিয়ারত। তাহলে দুইটা ভেক্টর কি কি পেলাম, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে এবং তাদের মধ্যবর্তী কোণ আছে কত, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, থিটা।
ওকে, আর আমাদের যে মূলবিন্দু ও এর সাপেক্ষে আমাদের একটা একক ভেক্টর এন ক্যাপ বা ইটা ক্যাপ দেওয়া আছে, এবং দেখা গেছে সি বিন্দু যেই পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে একটা লম্ব টেনে আমার যখন ও এ যেই বাহুটা আছে, সেই বাহুটার উপর লম্ব টানলে যেই দূরত্ব পাওয়া যায় সেটা হচ্ছে আমরা বলতেছি উচ্চতা বা এইচ। তাহলে এখন দেখুন যে ধরা যাক এ ও বি দুটি ভেক্টর কোনো বিন্দুতে থিটা কোণে ক্রিয়ারত আছে, যেটা একটু আগে আমি বললাম। তাহলে এদের ক্রস গুণকে মানে এ ক্রস বি লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ এদের ক্রসটা তো স্বাভাবিক এ ক্রস বি করতে হবে। তাহলে নিম্নরূপে এদের সংজ্ঞায়িত করা যায় বা করা হয়। তাহলে সেটা কি? আমরা জানি যে এ ক্রস বি সমান সমান কত? মডুলাস এ ভেক্টর ইন্টু মডুলাস ভি সাইন থিটা এবং তারপর কত এন ক্যাপ। অর্থাৎ আমরা জানি যে ভেক্টরের ক্রস গুণফলের যে সূত্র আছে আমাদের এ ক্রস বি এর জন্য আমরা জানি এ বি কত সাইন থিটা, এবং একক ভেক্টর যদি থাকে সেইটাকে আমরা ক্যাপ হিসাবে ইউজ করতে পারি। এখন এইখানে ভ্যালুটা চাইলে আপনি পরম মানের সাহায্যেও প্রকাশ করতে পারেন, অথবা শুধু সিঙ্গেল মান দিয়েও এ এবং বি দিয়েও প্রকাশ করতে পারেন। অর্থাৎ দুইটা ভেক্টর যদি তাদের মধ্যে থিটা কোণে মানে তারা ক্রিয়ারত থাকে, তাহলে তাদের জন্য ক্রস গুণফলের মানটা আমরা জানি এ ভি সাইন থিটা, এবং একক ভেক্টরের গুণফল হিসাবে তাকে প্রকাশ করা যায় বা সংজ্ঞায়িত করা যায়, সেইটি আমরা করলাম। এবং এইটাকে আমরা কত 1 নং দ্বারা প্রকাশ করলাম। এবং আমি এতটুকু বিশ্বাস করি আপনারা এই সূত্রটা অলরেডি জানেন, এই জন্যই আমরা কিন্তু এগুলো পড়াই নাই। বাট এই সূত্রটা যে ইউজ হচ্ছে এই ম্যাথটার জন্য, সেই ম্যাথটাই কিন্তু আমরা পড়াচ্ছি। এখন তাহলে আমরা বলতে পারি যে এখানে এ এন ক্যাপ একটি একক ভেক্টর যা এ এবং বি এর ক্রিয়া বিন্দুতে লম্বভাবে ক্রিয়া করে। খেয়াল করুন এই যে একক ভেক্টরটা যে আমরা আঁকছি, এই যে আমাদের একটা এই পয়েন্ট থেকে এ ভেক্টর আর একটা হচ্ছে এই বি ভেক্টর, এই দুটো ভেক্টর থিটা কোণে ক্রিয়া করতেছে, বাট তাদের লম্ব বরাবর কিন্তু একক ভেক্টরটা লম্ব বরাবর কাজ করতেছে। সেই কথাটাই কিন্তু এটা বলা হয়েছে এখানে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ ক্রস বি এর দিকই আসলে নির্দেশ করে। তাহলে এই একক ভেক্টরটা কি করতেছে? এ এবং বি এই দুইটা যে ক্রস ভেক্টরটা যে কাজ করতেছে, ধরেন একটা ক্রস ভেক্টর এইদিকে আর একটা এইদিকে কাজ করতেছে, তাহলে আমার মার্কারটা হচ্ছে এইভাবে উপরের দিকে থাকবে, ঠিক আছে? আমার দুইটা হাতের আঙুল যেভাবে আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে আমার দুইটা ভেক্টর যদি দুই দিক বরাবর ক্রিয়া করে, তাদের ক্রিয়ারত যে ক্রস গুণটা, সেই ক্রস গুণের দিকটা আসলে এই যে মার্কার আমার কলমটা যেদিকে উপরের দিকে কাজ করবে আর কি, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে এখন এ এবং বি যে দুইটা ভেক্টর, হ্যাঁ, এ ও বি ভেক্টরকে আমরা ও এ বি সি সামান্তরিকের কি করতে পারি? সন্নিহিত বাহু। আমরা আবার একটু দেখি এ এবং বি বাহুকে, এই যে এ ভেক্টরটাকে এবং বি ভেক্টরটাকে আমরা কি করতে পারি? ও এ বি এবং সি, এটা একটা সামান্তরিক না? এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এখন হিসাবে ধরবো। সেই সন্নিহিত বাহু দুইটা কি? একটা হচ্ছে ও এ সন্নিহিত বাহু, আর একটা হচ্ছে ও সি সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহু হিসাবে কল্পনা করতে পারবো কাকে? এ এবং ভি ভেক্টরকে। তাহলে আমরা এই দুইটা কাজ করি যে এখন এ ও বি ভেক্টরকে ও এ বি সি এর সামান্তরিকের সন্নিহিত বাহু ও এ এবং ও সি দিয়ে নির্দেশ করলে চিত্র হতে আমরা পাই কি? সামান্তরিকের উচ্চতাটা পাবো না? খেয়াল করুন সামান্তরিকের উচ্চতাটা হচ্ছে এই, যেটা এটা হচ্ছে এইচ, খেয়াল করছেন? এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তাহলে সামান্তরিকের উচ্চতাটা কীভাবে পাওয়া যায়? খেয়াল করুন এখানে যদি ও থেকে সি পয়েন্ট একটা পয়েন্ট আনি, আর আমাদের যদি এইখানে আমরা ও থেকে এই পর্যন্ত যদি একটা দাগ টানি, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ আমাদেরকে কি করে প্রকাশ করতেছে। তাহলে আমাদের সামনে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরা দিয়েছে, আমরা এখান থেকে চাইলে সাইন এবং আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা বের করতে পারি। অর্থাৎ সাইন থিটা থেকে আমরা কি করতে পারি? এইচ এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। এখন আমার কোনটা অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, থিটাটা আমার হচ্ছে কত? থিটা যেহেতু আমাদের কোনটা যেহেতু এইখানে উৎপন্ন করেছে, ফলে কোনটা যেই পয়েন্টে উৎপন্ন করে সেইখানে ভূমি আর অতিভুজ থাকে। তাহলে এইটা যদি হয় ভূমি আর এইটা যদি হয় অতিভুজ, কারণ অতিভুজ বাহুটা সবার চেয়ে বড়, যেহেতু বি ভেক্টরটা যেদিকে সেটা অতিভুজ,
আমরা ধরতেছি, তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান কত, লম্ব বাই কি অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে ভি ভেক্টরটা। লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে ভি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান লম্ব হচ্ছে কত, এইচ আর অতিভুজ হচ্ছে কত, ভি। এখন আমরা এখানে বি যেহেতু ভেক্টর আছে আমি ভেক্টর দিলাম, বাট পরে এটা রাখবো না। কেন রাখবো না বুঝাবো। তো এখন আমি যদি এইচ এর ভ্যালুটা জানতে চাই, উচ্চতা যেহেতু আমার জানা প্রয়োজন, তাহলে আমার বিটা তো সাইনের সাথে গুণ হয়ে যাবে না, তাহলে এইচ সমান সমান কত, ভি সাইন থিটা। অর্থাৎ এইচ এর ভ্যালু যে ভি সাইন থিটা লেখা যায়, এতটুকু তো আপনারা বুঝলেন। এখন আমরা তো এটা দিক বিবেচনা করতেছি না। যখন আমি একটা সামান্তরিকের বাহুকে সন্নিহিত বাহু হিসাবে ধরতেছি ভেক্টরটাকে, তখন তার দিকের আমার কোনো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমার শুধু তার ভ্যালুটা দরকার হওয়ার কারণে কিন্তু আমরা এইখানে এই যে আমার যেই ভেক্টর চিহ্ন সেটা দেওয়ার প্রয়োজন নেই। এই জন্যই দেখুন আমাদের এইচ সমান সমান বি সাইন থিটা আমরা ভ্যালুটা নিব। এখন আমাদের সমীকরণে হয়তো এটাকে এইভাবে লেখা আছে যে এইচ সমান সমান বি মডুলাস সাইন থিটা। তো মডুলাস থাকুক আর না থাকুক এটা তো কোনো ব্যাপার না। এটা আমার হচ্ছে আমরা জানি যে ভেক্টরের মানকে দুইভাবে প্রকাশ করা যায়, তাকে পরম মানেও নেওয়া যায় এবং পরম মান ছাড়াও নেওয়া যায়। তাহলে আমরা বলতে পারি সামান্তরিকের উচ্চতাটা যে এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে এখানে যেহেতু আমার পরম মান সহ নিয়েছি, আপনি এটা নিয়ে নিন, চাইলে এটা নিতে পারেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সমীকরণ অনুসারে আমরা সমীকরণটা কোথায় পেয়েছিলাম, 1 নং যে সমীকরণটা, এই যে 1 নং সমীকরণটা, সেই সমীকরণ অনুসারে একটু আগে দেখলাম যে আমার বি সাইন থিটার যে ভ্যালুটা সেটা ছিল কত, এইচ, মনে আছে? এই যে এইচ এর ভ্যালুটা আমরা একটু আগে বের করলাম, এইচ সমান সমান কত, বি সাইন থিটা, অর্থাৎ এইটা। তাহলে আমার যেহেতু এতটুকু ভ্যালুর জন্য এইচ এর মান থাকে, তাহলে আমি চাইলে পরের লাইনে এইচ বসায় দিতে পারি না এতটুকুর জন্য। তখন কি হবে, এ ক্রস বি সমান সমান কি হবে, মডুলাস এ ইন্টু এইচ। আর একক ভেক্টরের ভ্যালু যেহেতু 1, মানে মান যখন আমি নিব তখন 1 ধরতে পারি, তখন আমি একক ভেক্টর লিখলেও চলবে, না লিখলেও চলবে। তো খেয়াল করুন, আমি যখন এই এতটুকুর ভ্যালু আমরা যখন এতটুকুর ভ্যালু আমি এইচ বসায় দিচ্ছি, এই যে এইচ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমার এখন কি হয়ে গেল, এ ইন্টু এইচ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এইখানে একটা জিনিস বুঝতেছি না, আপনার এইখানে আপনি তো এখানে ক্রস গুণফল করতেছেন, তাহলে আপনি এইখানে কোনো ক্রস ছিল না, নিচের লাইনে আবার ক্রস কেন দিচ্ছেন? এবার একটু খেয়াল করো, এই এটা কিন্তু ভেক্টর হিসাবে নাই আমাদের, ও হচ্ছে ভেক্টরের মান বা ভ্যালু হিসাবে আছে। ভ্যালু হিসাবে থাকলে যখন তুমি দুইটা ভ্যালুকে গুণ করবা, তখন ক্রস থাকুক আর যাই থাকুক ওই দুইটার মধ্যে আর কোনো কি হয় না, কোনো ইফেক্ট পড়ে না। ওটা জাস্ট একটা সাধারণ মাল্টিপল বা গুণ আকারেই কাজ করে। তো এই জন্য আসলে আমরা এটাকে গুণ দিয়েছি, ঠিক আছে? কিন্তু এই রকম ভেক্টরের ক্ষেত্রে যখন তার মধ্যে ভেক্টর থাকবে, তুমি যদি এই রকম দিয়ে দাও তাহলে কিন্তু এইটাতে সমস্যা হবে। ফলে এইখানে আমাদের ক্রস ইউজ করতে হবে অথবা ডট ইউজ করতে হবে। বাট যখন আমি তাদের ভ্যালুকে নিতেছি, তখন ভ্যালুতে যদি আমি এটা নাও দেই তারপরেও দুইটার গুণফল নির্দেশ করবে, আবার যদি ক্রস দিয়েও দেই তারপরেও দুইটার সিম্পল গুণফলই নির্দেশ করবে বা প্রকাশ করবে। এখন দেখো যে এই ভেক্টর যেটা ভ্যালুটা আমার মডুলাসটা নেওয়া আছে পরম মানটা, এইটা কিন্তু আমাদের কি ছিল, সামান্তরিকের ভূমি ছিল। এই যে এটা কিন্তু ভূমি ছিল, কোনটা, থিটাটা কিন্তু এই পাশে উৎপন্ন হয়েছিল, মনে আছে? থিটাটা যেদিকে উৎপন্ন হয় সেইটা কিন্তু তার ভূমি, আর অপরটা তার অতিভুজ থাকে। তাহলে আমার ভূমিও পেয়ে গেছি, আমার হচ্ছে এখন কি উচ্চতাও পেয়ে গেছি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আবার ভূমি ইন্টু উচ্চতা না। যদি আয়তক্ষেত্র হতো তাহলে তার জন্য হতো দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? দুইটা কিন্তু দুই রকমের। অর্থাৎ এই জন্যই আমরা
এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বি ইন্টু বি ইন্টু এ এইটা দিয়ে কিন্তু পাবো না, কারণ এই বি যে ভেক্টরটা এটা কিন্তু তার উচ্চতা নির্দেশ করে না, ঠিক আছে? এই জন্যই সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য পূরণ বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদিও এই সামান্তরিকটাকে যদি আমি এইভাবে একটু চ্যাপ্টা করে এদিকে নিয়ে আসতে পারতাম, তখন আবার ও কিন্তু আয়তক্ষেত্র বা বর্গের মতো একটা ফর্মে চলে আসতো। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের ভূমি ইন্টু উচ্চতা যেটা, এই ভূমি ইন্টু উচ্চতা আসলে কার ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ সামান্তরিকের নামটা কি ছিল? ও এ সি। যেমন ও এ বি সি, এটা একটা সামান্তরিক ছিল। তাহলে সামান্তরিকের নামটা আমরা উল্লেখ করে বললাম যে ও এ বি সি সামান্তরিকের কি ক্ষেত্রফল নির্দেশ করে। যেহেতু ভূমি ইন্টু উচ্চতা, সেই ভূমি ইন্টু উচ্চতা আসলে কার ক্ষেত্রফল নির্দেশ করে? ও এ বি সি। ও এ বি সি হচ্ছে সামান্তরিক, যার ক্ষেত্রফলই এইটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে অতএব দুটি ভেক্টর, যেই দুইটা ভেক্টর ছিল এ এবং বি, এই দুটি ভেক্টর কোনো সামান্তরিকের যদি সন্নিহিত বাহু হয়, একটা সামান্তরিকের দুইটা বাহু যদি নির্দেশ করে দুইটা ভেক্টর, তাহলে তাদের আমরা বলতে পারি বাহু নির্দেশ করলে ভেক্টরদ্বয়ের যেই ক্রস গুণফলটা আছে বা ভেক্টর গুণনটা আছে, সেই ভেক্টর গুণনটা আসলে কি ওই গুণফলের মানটা সামান্তরিকের কি ক্ষেত্রফলের মান নির্দেশ করে বা ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে আমি আশা রাখতে পারি যে পরীক্ষায় যদি এটা আসে যে ভেক্টর গুণন বা ক্রস গুণন ব্যাখ্যা করো, অথবা এই প্রশ্নটা দিয়ে যদি আসে যে দুটি ভেক্টরের কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে তাদের ভেক্টর গুণন বা ক্রস গুণন উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এটা প্রমাণ করো। আশা করি ক্লিয়ার। এখন এটা যদি ক্লিয়ার হয়, আমাদের এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা। দেখো, এইটা হচ্ছে স্কেলার ত্রিগুণন, আগেরটা ছিল ভেক্টর গুণন বা ক্রস গুণন, আর এটা হচ্ছে স্কেলার ত্রিগুণন। পরীক্ষায় আসতে পারে স্কেলার ত্রিগুণন ব্যাখ্যা করো, 4 মার্কের বা 6 মার্কের 5 মার্কের আসতেই পারে। অথবা বলতে পারে যে এইরকম প্রশ্নটা বলতে পারে, আমি শেষের দিকে একটু দেখিয়ে দিই, প্রশ্নটাই আলোচনা করে দিই ফার্স্টের দিকে, যে এবিসিডি ভেক্টর দেখাও যে এবিসিডি তিনটি ভেক্টর কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে এ ডট বি ক্রস সি, অর্থাৎ ভেক্টর তিনটি স্কেলার গুণফল সামান্তরিকের আয়তন নির্দেশ করবে। একটু আগে আমরা দেখলাম সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করতেছে, এবার আমরা সামান্তরিকের আয়তন নির্দেশ করে এরকমভাবে আমরা শেখার চেষ্টা করব। চলো আমরা একটু শিখি। তিনটি ভেক্টর এ বি সি এর স্কেলার ত্রিগুণন একটি স্কেলারই হবে। যেমন আমাদের পূর্বেরটা ছিল ভেক্টর গুণন বা ক্রস গুণন, তো ভেক্টর গুণন বা ক্রস গুণন আসলে কি ছিল? ভেক্টরই ছিল। আর স্কেলার গুণন আসলে কি হয়? স্কেলারই হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ স্কেলার ত্রিগুণনটার ক্ষেত্রে কিন্তু স্কেলার হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এবিসি এর স্কেলার ত্রিগুণন একটি স্কেলার বা সংখ্যা নির্দেশ করে। তাহলে এরূপ গুণফলকে নিম্ন রূপে নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? যেহেতু আমার তিনটা ভেক্টর আছে এ, বি এবং সি, দেখুন এই তিনটার অর্ডার ফর্ম, ভেক্টরের অর্ডার ফর্মটা আপনি যেভাবেই চেঞ্জ করেন না কেন, তার ভ্যালুটা ফলাফলটা একই চলে আসবে। যেমন আমি যদি বলি যে এ ডট বি ক্রস সি, এইটার ফলাফল যা আসবে, আমি যদি বিটাকে বের করে এটাকে ভিতরে নেই, ভি ডট এ ক্রস সি, অথবা আমি যদি এটাও করি সি ডট এ ক্রস বি, এই যে তিনটা ফর্ম আমরা নিলাম 1 2 3, এই তিনটা ফর্মে আপনারা যে ফর্মেই করেন না কেন সবগুলার ফলাফল কিন্তু একই নির্দেশ করবে। অর্থাৎ এখানে অর্ডারটা যেভাবেই চেঞ্জ করেন এতে কোনো ইফেক্ট পড়বে না, এবং তারা কিন্তু কি থাকবে, পরবর্তীতে স্কেলারই থাকবে, ভেক্টর আর হবে না। তো এই তিনটা ফর্ম আমরা এখানে লিখে রাখছি যে এই তিনভাবেই কি করা যায়, নির্ণয় করা হয়। যে কোনো একভাবে করলেই হয়। আমরা হয়তো প্রথমটাই করব, পরের দুইটা আমাদের করব না, সেটা চাইলে আপনারা এক্সট্রা করে নিজেরা করে দেখতে পারেন, একই হবে। তো আমরা খেয়াল করি যে এই যে এরূপ তিনটা
ভেক্টর যদি কোনো সামান্তরিকের তিনটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ভেক্টরের বলতে পারি যে তিনটি স্কেলার গুণকে উক্ত সামান্তরিকের আয়তন নির্দেশ করবে না। তাহলে এই পিকচারটা একটু খেয়াল করো এবার। যেহেতু এখানে আমাদের একটা পয়েন্ট আছে, অবশ্যই এইটা একটা মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করা হবে। এটা হচ্ছে একটা ভেক্টর বি, এদিকে আরেকটা ভেক্টর এ, অর্থাৎ এ ভেক্টর, ভি ভেক্টর, দুইটা ভেক্টর, এবং আরেকটা ভেক্টর হচ্ছে সি। এই তিনটা ভেক্টর একত্রে ক্রিয়া করতেছে এবং দেখা যাচ্ছে যে এই বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। যেহেতু আমরা এই প্রথমটা নিয়ে কাজ করব, এই জন্য আমার বি ক্রস সি এর থিটাটা জানা প্রয়োজন। আমি যদি এইটা নিয়ে কাজ করতাম তাহলে আমার থিটার ভ্যালুটা কারটা জানা প্রয়োজন পড়তো, তখন পড়তো যে এই এ থেকে বি এর যে থিটাটা, সেই থিটার ভ্যালুটা আমার জানার প্রয়োজন পড়তো। কারণ এ এবং বি যেহেতু ক্রস আকার আছে, তাদের থিটা আমার জানা প্রয়োজন। আমরা যেহেতু প্রথমটা নিয়ে কাজ করব, ফলে আমাদের কারটা জানা দরকার, বি এবং সি এর মধ্যকার থিটাটা জানা প্রয়োজন, কারণ এরা ক্রস গুণফলে আসতেছে। আর ইতিপূর্বে যে আমরা লেকচারটা দেখে আসছিলাম যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল মানে তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের ক্রস গুণফল কি করে? ক্ষেত্রফল নির্দেশ করে। ফলে এই জন্যই যেহেতু দুইটা ভেক্টরের মধ্যবর্তী ক্রস করবো আমরা বি এবং সি কে, এই জন্য ওর মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল থিটাটা আমাদের প্রয়োজন পড়বে। অর্থাৎ এটা আমরা বুঝলাম। এবং তাদের মধ্যকার একটা একক ভেক্টর আছে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আলফা। হ্যাঁ, আলফা, অর্থাৎ এদের কোণ আলফা। এবং এই যে আয়ত মানে আমরা সামুদ্রিকটা খেয়াল করতেছি একটা ঘনবস্তু আকারে, সেটার উচ্চতা এবং কিন্তু এইচ, ঠিক আছে, এটা কিন্তু এ বিন্দু থেকে সরাসরি লম্ব নিলে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে এটা উচ্চতা এইচ নির্দেশ করতেছে। এই হচ্ছে আমাদের মূলত পিকচারটা। এবার দেখুন আমরা এইটাকে ব্যাখ্যা করি কিভাবে। যে আমি একটু কাজ করি, আমরা পিকচারটা এইটাকে একটু আচ্ছা, আমরা পিকচারটা এটা নিয়ে নিলাম। এতে কি হবে, আমরা চাইলে ওইখানে আমরা ড্র করতে পারবো আর কি। তো দেখুন বি ও সি, এই যে দুইটা ভেক্টর, এই ভেক্টরদ্বয় সামান্তরিকের যে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, ওই বাহু দিয়ে গঠিত তলের ক্ষেত্রফলের মান কি হবে? আমরা একদম সিম্পলি এটা কিন্তু দেখে আসছি পূর্বের যেই প্রমাণটা আমাদের ছিল যে সামান্তরিকের ক্ষেত্রফলটা, ওই অংশটা না বুঝলে কিন্তু এটা কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে বি ক্রস সি সমান সমান কি হবে? বি সি সাইন থিটা হবে। একক ভেক্টরের মান যেহেতু 1, এই জন্য আমরা দিচ্ছি না এটা গেল। খুবই সিম্পল একটা কথা। এখন সামান্তরিকের উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমার যেহেতু বি ক্রস সি চলে আসতেছে, বি ক্রস সি মানে হচ্ছে তার ক্ষেত্রফলটা চলে আসতেছে। কার ক্ষেত্রফলটা চলে আসতেছে? এই যেটা বি ক্রস সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে বি ক্রস সি মানে হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলটা চলে আসতেছে সামান্তরিকের, এই এতটুকু ক্ষেত্রফল কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটুকু ক্ষেত্রফল। এখন আমি যেহেতু ক্ষেত্রফলটা পেয়ে গেছি, ক্ষেত্রফলের সাথে যদি আমি উচ্চতা গুণ করতে পারি, আয়তন কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি? উচ্চতা। আর আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হয়ে যায়? ক্ষেত্রফল হয়ে যায়। এবং ক্ষেত্রফলের সাথে পরে কি থাকে? উচ্চতা থেকে যায়, উচ্চতা। ঠিক আছে, এখন যখন আমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা করব, তখন আমার কি হবে? এটা টোটালি আয়তনকেই নির্দেশ করবে। আমরা খেয়াল করি, যেহেতু আমার ক্ষেত্রফলটা চলে আসছে অলরেডি, তো আমাদের এই সামান্তরিকের উচ্চতা এইচ এর সাথে যদি আমি ক্ষেত্রফলটাকে গুণ করতে পারি, অর্থাৎ বি ক্রস সি এর সাথে যদি আমি এইচ গুণ করতে পারি, তাহলে আমি কি পাবো? ভলিউম পাবো। ভলিউম মানে আয়তন ভি। এখন খেয়াল করুন যে এইচ এবং একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম যে এইটা হচ্ছে একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর এন ক্যাপ, চাইলে আপনার দিয়ে নিতে পারেন। এইটার আমাদের যে এই যে আমাদের উচ্চতা এইচ, এই এইচ এর মধ্যবর্তী কোণটা কি হবে? আলফা হবে। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এইচ সমান সমান এ কজ আলফা হবে। কিভাবে হবে? আমি একটু কাজ করি, এইখানের থেকেই দেখাই
যে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের এইচটা, হ্যাঁ, আমি চিত্রটা একটু উচ্চতাটার জন্য নেই। এটা হচ্ছে আমাদের সি, যেটা ছিল সি থেকে যখন আমরা এইচটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমার এইচ না। এখন দেখা গেছে যে আমাদের আলফার সাথে এই যে উচ্চতাটা, এই যে এটা হচ্ছে আলফা একক ভেক্টর এন ক্যাপ, এটার সাথে আমার এইচটা আলফা কোণ সৃষ্টি করছে। এটা ইন্টারেস্টিং ব্যাপার না, যে আমার এইচ হচ্ছে এই জায়গায়, এই পয়েন্ট থেকে আমার এইচ, কিন্তু আপনি ভাইয়া বলতেছেন আলফা কোণ উৎপন্ন করছে কত, এন ক্যাপ আর সি এর মধ্যে। আমি তো দেখতেছি আলফা কোণ উৎপন্ন করছে এন ক্যাপ এবং সি এর মধ্যে, আপনি এইচ এর মধ্যে কিভাবে পেলেন? খেয়াল করুন, এইখানে যখন আমি এই পয়েন্টটা নিব, এতটুকু যদি এইচ হয়, এতটুকু তো এইচই না। আমার এই এতটুকু যদি হয় এইচ এর উচ্চতা, তাহলে এতটুকু যদি এইচ এর উচ্চতা হয়, তাহলে আমি কি এই একক ভেক্টরের এই পর্যন্ত আমি এইচ নিতে পারি না? তাহলে আলফা কোণটা এখন কার সাথে উৎপন্ন হলো? এইচ এর সাথে উৎপন্ন হয়েছে। আর আমার এইখানে এটা এখন কি, এই যে সি বরাবর যেটা, এটা হচ্ছে এখন অতিভুজ আকারে কাজ করতেছে। তাহলে আমার এই যে সি ভেক্টর যেটা আছে, সি ভেক্টরটা সরি এ ভেক্টরটা, এই এ ভেক্টরটা এখন আমার সরি এটা হবে এ, এই যে এ পয়েন্ট। তাহলে আমার এই এ ভেক্টরটার সাপেক্ষে যদি আমি এই এইচ এবং আলফা কোণের সাপেক্ষে যদি আমি হিসাবটা করতে চাই, তাহলে আমরা কি পাবো? ত্রিকোণমিতিক অনুপাত হিসাব করলে দেখুন এইখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমি ত্রিভুজটাকে যদি এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে এইরকম এইখানে 90 ডিগ্রি, এখানে আলফা কোণ উৎপন্ন করছে, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে আমি যদি সাইন থিটা নেই বা কস থিটা নেই, আমি কি পাবো? আমি এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এইখানে আমার কি সাইন থিটা নিতে হবে না কস থিটা নিতে হবে? দেখুন, যেহেতু আমার থিটাটা যেই জায়গায় উৎপন্ন হয়, সেখানে আমার কি হয়, আমার কস থিটা নিতে হবে। যদি অপর বাহুটা কি হয়, আমার অতিভুজ হয়, এইটা যেহেতু অতিভুজ, তাহলে আমার এইচ এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই, তখন আমার কস থিটার ভ্যালু নিতে হবে, কারণ ভূমি বাই অতিভুজ। কস থিটার ভ্যালু কি, কস থিটা সরি এখানে যেহেতু থিটা না আলফা, কস আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এইচ, অতিভুজ মানে হচ্ছে এ ভেক্টর। যেহেতু আমরা এ ভেক্টরের মানটা ইউজ করব, তাই আমরা ভেক্টর চিহ্ন দিব না। তাহলে এখন যদি আমি বলি এইচ সমান সমান কি, এ কস আলফা, তাহলে এইচ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতেছি, কস আলফা পেয়ে যাচ্ছি। খেয়াল করুন, আমরা তাহলে কি পাচ্ছি, এইচ এর ভ্যালুটা কি পাচ্ছি, এ কস আলফা। ঠিক আছে, অতএব সামান্তরিকের আয়তনটা এখন আমরা বের করতে পারবো। এই এইচ এর ভ্যালুটা আমরা যদি এই যে মানে এই সমীকরণের মধ্যে যেখানে এইচ আছে, এইখানে যদি আমি এসি এ কস আলফা বসায় দিই, তাহলে আমরা কি করলাম, এই সমীকরণটাকে আবার এইভাবে লিখলাম, লিখে এইচ এর জায়গায় আমি কি করে দিলাম, এ কস আলফা বসিয়ে দিলাম। আর আমার এই যে বি ক্রস সি যেই মডুলাস আকারে যে ফলাফলটা ছিল, সেটা ছিল কি, বিসি সাইন থিটা বসিয়ে দিলাম। বুঝে গেল? এখন এইখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে খেয়াল করুন, আপনারা এরকম একটা সূত্র পড়েছেন যে আচ্ছা এইটাকে বিসি সাইন থিটা যেটা আছে, বিসি সাইন থিটা মানে কি, এই যে ভিসি সাইন থিটা মানে হচ্ছে, আমরা জানি ভিসি সাইন থিটা মানে হচ্ছে কত, এই যে ভিসি সাইন থিটা মানে কোনটা, এই ভিসি সাইন থিটা মানে হচ্ছে বি ক্রস সি। আমরা লিখতে পারি চাইলে মডুলাস অফ বি ক্রস সি, আমরা পরের লাইনে আবার সেম একইভাবে বি ক্রস সি লিখে দিলাম। এখন এইটা আর এইটার জন্য আমরা দুইটা মান কল্পনা করব, ভ্যালু। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি, এ বি কস থিটা, এরকম একটা সূত্র আপনারা পড়ে এসেছেন না, এটা হচ্ছে ডট গুণনের সূত্র। সেম একইভাবে আমি যদি এইটাকে একটা ভেক্টর ধরি আর এইটাকে একটা ভেক্টরের মান ধরি, এটাকে যদি একটা ভেক্টরের মান ধরি, এইটাকে একটা ভেক্টরের মান ধরি, তাহলে আমি বলতে পারি না এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে কত, ভি ভেক্টর। দেখুন এখন কিন্তু আর মডুলাস চিহ্নটা নাই বা পরম মান চিহ্নটা নাই, এখন শুধু বি ক্রস সি চলে আসছে, অর্থাৎ ভেক্টর চলে আসছে। অর্থাৎ আমরা এইটাকে চাইলে এইভাবে লিখতে পারতাম যে এ
বি ক্রস সি কত কস আলফা। এখন এইটাকে যদি আমি এ ভেক্টর ধরি আর এইটাকে যদি আমি ভি ভেক্টর ধরতাম তাহলে ভি ক্রস সি, তাহলে এ ডট ভি মানে কি এ ভি কস থিটা, সেই সূত্রটাই, অর্থাৎ এই সূত্রটাই কিন্তু এইখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমি আশা করব আপনারা এখন এইটা বুঝতে পেরেছেন যে এইখানে এটা ভি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর ধরলে এই এ ডট ভি কে করলে হচ্ছে এ ভি কস আলফাস। এখন কস আলফার মানটা মাঝখানে আছে বিধায় অনেক স্টুডেন্টের কাছে এটা একটা কনফিউজড ব্যাপার হয়ে যেতে পারে, বাট আমি তো বলে দিলাম, এখন আশা করি কনফিউজ হবেন না। এটা মাঝখানে থাকুক আর পিছনে থাকুক কোনো ব্যাপার না। এই যে সূত্রটা এখানে যদি আমরা এইভাবে লিখতাম যে এ কস থিটা বি, এতে কি হতো, কোনো সমস্যা নেই তো। তো যাই হোক, আমরা এটাকে ডট গুণন আকারে প্রকাশ করে দিতে পারি। যেহেতু ডট গুণন চলে আসলো, আর আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণন সবসময় কি হয়ে যায়, স্কেলার হয়ে যায়। এই জন্যই ভেক্টরের ত্রিগুণনটা আসলে স্কেলার ত্রিগুণন হয়ে যায়। অর্থাৎ স্কেলার ত্রিগুণন যে হেডলাইনটা ছিল এই কারণেই ছিল যে তিনটা ভেক্টর যদি তারা কি করে পরস্পরকে ক্রিয়ারত থাকে, কোনো একটা সামুদ্রিকের সন্নিহিত বাহুগুলো নির্দেশ করে, তাদের মানে গুণফলগুলো কি হয়ে যাবে, আমাদের স্কেলার হয়ে যাবে। তো যাই হোক, আমরা বলতে পারি যে এবিসি ভেক্টর কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে এ ডট বি ক্রস সি, অর্থাৎ ভেক্টর তিনটির স্কেলার যে গুণনটা সেটা সামান্তরিকের কি নির্দেশ করে, আয়তন নির্দেশ করে। এইটা এখন কি নির্দেশ করবে, আয়তন নির্দেশ করবে। কারণ কি, বাম পক্ষে ভলিউম ভি নেওয়া আছে, এটা তো আমরা বুঝতেই পেরেছি, এটাই তো আয়তন। এইটার থেকেই তো আমি এই ফর্মটা তৈরি করছি নাকি। তো যাই হোক, এটা পরীক্ষায় যদি এইভাবে আসে, এইভাবে যদি আসে, এই প্রশ্নটা দিয়ে আসে, তাও আপনারা অ্যান্সার করবেন। বা যদি শুধু এই রকম ফর্ম দিয়ে আসে যে এরকম একটা প্রশ্ন করে, শুধু এরকম যে এ বি সি তিনটা ভেক্টর হলে দেখা মানে এ ডট বি ক্রস সি এর মান বের করো, এটাও যদি বলে, তাও আপনারা এইভাবে বের করে দিতে পারবেন যে এটার মান হচ্ছে ভলিউম চলে আসতেছে। অথবা স্কেলার ত্রিগুণন যদি ব্যাখ্যা করতে বলে, এইটা আপনারা স্কেলার ত্রিগুণনও হিসাবেও হেডলাইন আকারে আসতে পারে। তবে এটা সবসময় বেশি আসে যে সামান্তরিকের আয়তন নির্দেশ করে, এই প্রশ্নটা দিয়েই বেশি আসে পরীক্ষায়। তাহলে আমরা বলতে পারি যে এই ক্লাস করার পরে আপনাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং আয়তন নির্দেশ করে এই দুইটা প্রশ্নের সম্পর্কে আর আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।